তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লি নামের একজন আইটি প্রফেশনালকে। আসলে আমরা জানতে পারি সে তার কোম্পানিতে অনেক বড় একটা পজিশনে ছিল, আর তার লাইফটাও খুবই ভালোভাবেই পার হচ্ছিল। তার জীবনটাও খুবই সুখের একটা জীবন ছিল, কারণ সে খুবই বড় একটা স্যালারি পেত, ভালো একটা ফ্যামিলি ছিল, দামি একটা গাড়ি ছিল, এমনকি সুন্দর একটা ওয়াইফও ছিল যার নাম ছিল ম্যারি। আমরা জানতে পারি ম্যারি আর লিয়ের বিয়ের পুরো 15 বছর হয়ে গেছে, আর তাদের দুজনের জিন নামের একটা মেয়েও আছে। আসলে আমরা দেখতে পারি লি তার পুরো ফ্যামিলিকে নিয়ে বিশাল বড় একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকতো। তবে লি সবসময় চাইতো এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে ছোটোখাটো কোনো একটা অ্যাপার্টমেন্টে গিয়ে থাকতে, কিন্তু তার বাবা এটার জন্য কোনোভাবেই রাজি ছিল না। সে সবসময় এমন বড় অ্যাপার্টমেন্টে থেকে এসেছে, এই জন্য সেই অ্যাপার্টমেন্ট কোনোভাবেই ছাড়তে চাইছিল না। তো এখন আমরা দেখতে পারি লি তার ফ্যামিলির সাথে প্রতিদিনের মতোই সকালবেলা নাস্তা করা শুরু করে, এরপরে রেডি হয়ে অফিসের দিকে যাওয়া শুরু করে। সমস্ত ভিড় ঠেলে কোনো রকমে সে ফাইনালি অফিস পর্যন্ত চলেই আসে, আর এখানে তার টিমের সাথে বসে তার আগের প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে। মানে সে প্রত্যেকটা দিন যেমন করে কাজ করে ঠিক নর্মাল ওয়েতেই সমস্ত ব্যাপারগুলো চলছিল, কিন্তু আজকে লিয়ের সাথে খুবই ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছিল, যেটা সম্পর্কে লি এখন পর্যন্ত জানতোই না। যাই হোক, এর একটু পরে আমরা দেখতে পারি কোম্পানির সিইও সহ বাকি মেম্বার একটা মিটিং ডাকে, যেখানে লিকেও ডাকা হয়। আসলে লিয়ের মনে হচ্ছিল এটা নর্মাল দিনের মতো একটা নর্মাল মিটিংই হতে পারে, কিন্তু লি সবচেয়ে বড় শকটা তখন খায় যখন কোম্পানির সিইও তাকে বলে যে তোমাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা শোনার পরে লি পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। সে বুঝতেও পারছিল না যে আসলে তার দোষটা কী। তবে কোম্পানির লোকজনের মতে লিয়ের বয়স এখন 40-এর চেয়ে অনেকটা বেশি হয়ে গিয়েছিল, মানে সে এখন বুড়ো হয়ে গিয়েছিল। এই জন্য সে অত বেশি প্রোডাক্টিভ না, মানে জোয়ান মানুষের তুলনায় সে খুব বেশি একটা প্রোডাক্টিভ হতে পারবে না। আর জোয়ান ছেলেপেলেরা যেই কম স্যালারিতে কাজ করে, যেহেতু লি একটু বড় হয়ে গেছে, মানে সে একটু বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য সে সেই স্যালারিতে কাজ করতে রাজিও হবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে লি খুবই বড় একটা পজিশনে ছিল, এই জন্য তার বেতন অনেক বেশি ছিল, যেগুলো কোম্পানি দিয়ে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিল না। কারণ কোম্পানি বিশ্বাস করছিল যে লিয়ের কাছ থেকে তারা যতটা না পাচ্ছে তার চেয়ে বেশি তাকে দিতে হচ্ছে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা লিকে সরিয়ে সেখানে ইয়াং একজনকে বসিয়ে দিবে, তাও লিয়ের চেয়ে অর্ধেক স্যালারিতে। এখন এগুলো শোনার পরে লিয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ লি 15টা বছর এই কোম্পানির জন্য কাজ করেছে, না জানি কত রাত সে ওভারটাইম করে কাটিয়েছে। সে তার ঘাম রক্ত একসাথে এই কোম্পানির জন্য মিশিয়ে দিয়েছে। তবে এই কোম্পানি আজকে সেটার প্রতিদান হিসেবে তাকে কোনো ওয়ার্নিং দেয়া ছাড়াই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে জব থেকে বের করে দিয়েছে। এই জন্য লি এখানে প্রচণ্ড রাগের মাথায় এসে সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে। তবে একটু পরে যখন আবার সে নর্মাল হয়, মানে তার রাগটা কন্ট্রোলে চলে আসে, তখন লি বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে জব থেকে বের করে দিয়েছো, তাহলে আমার যেই কম্পেনসেশন হয় সেটা হয় 7 লাখ ইয়ান, আমাকে সেটা দিয়ে দাও, আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। তবে তখন কোম্পানির লোকজন বলে যে না, তোমাকে আমরা 7 লাখ না, বরং তোমাকে আমরা 3 লাখ দেব। তবে এইটা শোনার পরে লিয়ের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে বলে যে এটা তো অনেক কম, আমি কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেব। তবে তখন তারা বলে যে ঠিক আছে, তাহলে তুমি গিয়ে মামলা করে দাও, আমরা এই কেসটা লম্বা সময় ধরে টানবো, যাতে করে তোমারই অনেক বেশি ক্ষতি হবে, অনেক বেশি টাকা নষ্ট হবে। এখন এগুলো শোনার পরে লি এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার হাতে আর অন্য কোনো অপশনই নেই, সে এখন মানিকের চিপার মধ্যে ফেসে গেছে। এই জন্য সে কোনো কিছু চিন্তা না করে চুপচাপ সেখান থেকে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে আসে। এখন যখন লি মেট্রো দিয়ে তার বাসার দিকে ব্যাক করছিল, তখন লি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই জিনিসটাই চিন্তা করছিল যে মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে তার দুনিয়াটাই পুরো উলটপালট হয়ে গেল। তার এত বড় পজিশন, এত স্যালারি, এত রেপুটেশন, সমস্ত কিছু মাটিতে চলে আসলো। এখন সে বুঝতে পারছিল না সেই সমস্ত ব্যাপারগুলোকে কী করে হ্যান্ডেল করবে। এরপর যখন সে বাসায় আসে, তখন সে জব চলে যাওয়ার ব্যাপারটা না তার ওয়াইফের সাথে শেয়ার করে, না তার বাবার সাথে শেয়ার করার সাহস পায়। আসলে সেই জিনিসটা চাইছিল না যে তারা এটা শোনার পরে প্যানিকের মধ্যে চলে আসুক, কারণ হয়তোবা এটার জন্য তারা উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়েও ফেলতে পারে। তো এর পরের কয়েকটা দিন লি সারাটা দিন ল্যাপটপের সামনে বসেছিল, নানান জায়গায় অ্যাপ্লাই করা শুরু করে দেয়, আর প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করে, কিন্তু এতে করেও কোনো কাজ হচ্ছিল না। শুরুতে সে তার ফ্যামিলির জন্য হিরো ছিল, তবে যখন আস্তে আস্তে করে ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছিল, ইএমআইগুলো পেন্ডিংয়ে চলে যাচ্ছিল, তখন সে বুঝতেই পারছিল না সে আসলে কি করবে, কারণ তার মাথা কোনোভাবেই কাজ করছিল না। এই জন্য সে আরও বেশি জায়গায় অ্যাপ্লাই করা শুরু করে, আরও বেশি করে ইন্টারভিউ দেওয়া শুরু করে, কিন্তু এই প্রত্যেকটা ইন্টারভিউর মধ্যেও তার এইজ সামনে চলে আসতো। যাই হোক, এখন লি যেহেতু নতুন নতুন জায়গায় ইন্টারভিউ দিয়ে তার বাসায় ব্যাক করছিল, এই জন্য এই ব্যাপারটা তার বাবা নোটিস করে ফেলে, আর তার বাবা এই জিনিসটা জানতে পারে যে তার চাকরি চলে গিয়েছে। এখন এইটা শোনার পরে তার বাবা তার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ চাকরি ছাড়া সে কী করে সংসার চালাবে সেই জিনিসটা তার বাবাও বুঝতে পারছিল না। যদিও লি তার কাছে প্রমিস করে সে যে কোনো ওয়েতে একটা চাকরি ম্যানেজ করে ফেলবে, আর যে কোনো ওয়েতে সমস্ত কিছু আবারও নতুন করে শুরু করবে, তবে তার বাবা তার উপরে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, কারণ তাকে এই ঘরের ইএমআই ভরতে হবে, এমনকি তার বাচ্চার স্কুলের ফিস পর্যন্ত দিতে হবে। সে এগুলো কিভাবে করবে তার বাবাই বুঝতে পারছিল না। তো এরপরে আমাদেরকে 1 মাস পরের একটা সিন দেখানো হয়। আমরা জানতে পারি এখন পর্যন্ত লি কোনো জব পায়নি,
বরং এখন সে একটা স্ক্যামারের পেছনে দৌড়াচ্ছিল। আসলে সে এই স্ক্যামারকে 5,000 ওয়ান দিয়েছিল, কারণ সে বলেছিল তাকে একটা জব পাইয়ে দেবে। তবে টাকা নেয়ার পরেও কোনোভাবেই সে জব তাকে পাইয়ে তো দেয়নি, বরং তার সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। যখনই লি তাকে সামনে পেত তখন সে সেখান থেকে যে কোনো ওয়েতে সরে যাওয়ার ট্রাই করতো, আর লিয়ের কল তো সে কোনোভাবে পিকই করতো না। এই জন্য ফাইনালি আজকে যখন লি তাকে সামনাসামনি পেয়ে গেছে তখন সে তাকে ধরার জন্য পেছনে পেছনে দৌড়ানো শুরু করে। যাই হোক, যখন একটা পর্যায়ে লি গিয়ে তাকে ধরে ফেলে তখন সে প্রথমে তার কাছে মাপ চেয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার টাকাগুলো আমি ফোনের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, এত বেশি হইচই করার কোনো দরকার নেই। তবে সে তাকে আবারও ধোকা দিয়ে দেয়। ফোনের মধ্যে পাঠিয়ে দেওয়ার কথা বলে সে দৌড়ে আবারও সেখান থেকে পালিয়ে যায়। যদিও লি তাকে ফলো করতে করতে একটা জায়গায় চলে আসে, তবে যেহেতু তার শরীরটা একটু মোটা ছিল এই জন্য সে কোনোভাবেই এই পারে এসে তাকে ধরতে পারছিল না। এই জন্য স্ক্যামার এটা দেখার পরে তাকে নিয়ে মজা করা শুরু করে, আর সে বলে যে তোর মতো লোকজনের জন্য আমি তো জব অলরেডি রেডি করে রেখেছি, তোরা শুধুমাত্র ঝাড়ু আর মোছার কাজই করতে পারবি, সেই কাজগুলোই আমি তোর জন্য রেখেছি। তবে এইটা শোনার পরে লিয়ের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে যেই কোনো ওয়েতে তাকে ধরতে চাইছিল, তবে তার শরীরের জন্য সে কিছুই করতে পারছিল না। আর আমরা দেখতে পারি স্ক্যামারও তাকে এই অবস্থায় দেখার পরে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে লিয়ের দুর্ভাগ্য তার পেছন কোনোভাবেই ছাড়ছিল না। একদিকে যখন লি কোনো জব খুঁজে পাচ্ছিল না তখন অন্যদিকে তার কাছে হসপিটাল থেকে একটা কল চলে আসে। তাকে বলা হয় তার বাবা রাস্তায় বেহুশ হয়ে গিয়েছিল, এই জন্য তাকে সেখান থেকে হসপিটালে আনা হয়েছে, সো দ্রুত হসপিটালে তাকে দেখতে চলে আসো। তবে যখন লি দৌড়াদৌড়ি করে হসপিটালে তাকে দেখার জন্য যায় তখন সে জানতে পারে হসপিটালের বিল হয়েছে 3 লাখ ওয়ান। তবে এইটা শোনার পরে লি হসপিটালের লোকজনের সাথে নেগোশিয়েট করার ট্রাই করে। তবে আমরা যেমনটা জানি হসপিটালের লোকজন সবসময় হারামি হয়, এই জন্য তারা এক কথায় বলে দেয় যে যদি তুমি তোমার বাবাকে চিকিৎসা করাতে চাও তাহলে অবশ্যই তোমাকে 3 লাখ ওয়ান দিতে হবে, আর নয়তো সে এমন করেই পড়ে থাকবে। আর এগুলো শোনার পরে লি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। এই জন্য ফাইনালি সে তার কোম্পানিতে কল দিয়ে তার সেই কম্পেনসেশন 3 লাখ ওয়ানের জন্য হ্যাঁ বলে দেয়, আর পরবর্তীতে সেই টাকাগুলো দিয়েই সে তার বাবার চিকিৎসা করায়। তবে এই সমস্ত ঘটনাগুলোর মাঝখানেও এখন পর্যন্ত লিয়ের ওয়াইফ এই জিনিসটাই জানতো না যে লিয়ের জব চলে গিয়েছে। তবে এখন যখন ফাইনালি ম্যারি এই জিনিসটা জানতে পারে তখন তার মাথা অনেকটাই গরম হয়ে যায়, আর সে লিয়ের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। সে এই জন্য চিল্লাচিল্লি করছিল না যে তার জব চলে গিয়েছে, সে এই জন্য চিল্লাচিল্লি করছিল কারণ সে তাকে এটা এতদিন বলেনি। সে আসলে তাকে হয়তো যোগ্যই মনে করেনি, সে মনে করেছিল সে কোনোভাবেই এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে না। তবে লি তার কাছে প্রথমেই মাপ চায়, আর এরপর সে তাকে বলে যে আমি কোনোভাবেই চাইনি এই ব্যাপারগুলোতে তোমাকে ডিস্টার্ব করতে, মানে আমি চাইনি এইটা শুনে তুমি বেশি টেনশনের মধ্যে চলে আসো। তবে তখন ম্যারি প্রচণ্ড রাগ করে তাকে বলে যে আমরা একে অন্যকে বিয়ে করেছি, আমরা বিয়ে এই জন্য করিনি যে সুখে একে অন্যের পাশে থাকবো, আমরা বিয়ে এই জন্য করেছি কারণ আমরা দুজন একে অন্যের দুঃখে পাশে থাকতে চাই। সো এই জিনিসটা আমরা যে কোনো ওয়েতে হ্যান্ডেল করে ফেলবো। আর এই ব্যাপারগুলো শোনার পরে এই খারাপ পরিস্থিতির মধ্যেও লিয়ের চোখ দিয়ে খুশির পানি চলে আসে। এরপরে যখন পরদিন সকালবেলা একটা রেস্টুরেন্টের পাশে বসে লি আবারও প্রতিদিনের মতো জব খোঁজা শুরু করে তখন একটা ছেলের কথা শোনার পরে সে পেছন দিকে তাকায়। আসলে আমরা জানতে পারি এখানে এই ছেলেটা তার সোশ্যাল মিডিয়াতে বলছিল যে আমি এই মাসে 12,000 ওয়ান কামিয়েছি, যেটা কিনা বাংলা টাকায় প্রায় 3-4 লাখ টাকা হয়ে যায়। আর এটা শোনার পরে লি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই 12,000 ওয়ান কামিয়েছো, তুমি কিভাবে এই কাজটা করেছো? তখন সে বলে যে হ্যাঁ, আমি সত্যি 12,000 ওয়ান কামিয়েছি, আমি ফুড ডেলিভারি করি, আর এমন করে সারাদিন কাজ করে আমি পুরো মাসে 12,000 ওয়ান কামিয়েছি। এখন এগুলো শোনার পরে লিও এটার মধ্যে ইন্টারেস্ট ফিল করা শুরু করে, এই জন্য সে তাকে বলে যে আমার জব চলে গিয়েছে, যদি আমি চাই তাহলে আমিও কি 12,000 ওয়ান মাসে কামাতে পারবো? তখন সে বলে যে হ্যাঁ, তুমিও চাইলে পারবে, যদি তোমার এই কাজে ইন্টারেস্ট থাকে তাহলে কালকে সকালবেলা অফিসে চলে আসো। তো এরপর পরদিন সকালবেলা যখন লি অফিসে চলে আসে তখন সে দেখতে পারে সমস্ত কোরিয়ার বয়রা সিরিয়ালে দাঁড়িয়ে তাদের কোরিয়ারগুলো নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করেছিল। তখন তাদের ম্যানেজার বিলি তাদের সামনে একটা মোটিভেশনাল স্পিচ দেয়। সে বলে যে দেখো, আমাদের সবার প্রথমে প্রায়োরিটি হচ্ছে কাস্টমার, আমাদেরকে যে কোনো ওয়েতে কাস্টমারকে খুশিই রাখতে হবে, তোমাদের চেহারার উপরে সবসময় একটা স্মাইল রাখতে হবে, এবার সেটা যেই কোনো সিচুয়েশনে হোক না কেন। যদি কাস্টমার তোমার সাথে খারাপ ব্যবহারও করে তবুও তোমার চেহারার উপরে একটা স্মাইল রাখতেই হবে। আর আমাদের প্রায়োরিটি যেহেতু কাস্টমার, এই জন্য আমাদেরকে সবার প্রথমে এইটা এনশিওর করতে হবে যে সঠিক সময়ে সেফলি সেই প্রোডাক্টগুলো আমরা যাতে করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারি। তো এগুলো শেষ হওয়ার পরে লি চলে আসে বিলির সঙ্গে মিট করার জন্য, আর সে তাকে বলে যে সে এই কাজটাতে জয়েন করতে পারবে কিনা। তবে প্রথমে বিলি তাকে দেখার পরেই না করে দেয়, কারণ বিলির মনে হয়েছিল যে এই বয়সে লি কোনোভাবেই এত কঠিন কাজ করতে পারবে না, আর তার মনে হয়েছিল যে হয়তোবা সে শর্টকাটে টাকা উপার্জন করার জন্য এই রাস্তাটাকে চুজ করেছে। তবে সে এই জিনিসটা জানে না যে এই বয়সে এত কঠিন কাজ করা কোনোভাবেই সম্ভব না। তবে লি তাকে এনশিওর করে বলে যে আমি যেই কোনো ওয়েতে কঠিন পরিশ্রম করব, কারণ আমার টাকার খুবই দরকার, আর আপনার কোম্পানির যাতে করে কোনো ক্ষতি না হয় সেই দিকে আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। এখন এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে বিলিরও তার উপর একটু মায়া চলে আসে, এই জন্য ফাইনালি সে তাকে জবটা দিয়েও দেয়।
আর আজকে যেহেতু তার প্রথম দিন ছিল, এই জন্য সে একটা মেয়ের সঙ্গে তাকে পাঠিয়ে দেয় এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য। মানে কোথা থেকে ফুড কালেক্ট করতে হবে, কোথায় ডেলিভারি করতে হবে, কিভাবে বাইক চালাতে হবে, এই সমস্ত প্রসেসটা ছিল তাদের ট্রেনিংয়েরই একটা পার্ট। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শেখার পরে লিয়ের প্রথম দিনের ডিউটি শুরু হয়ে যায়। তবে যেহেতু আজকে তার প্রথম দিন ছিল, এই জন্য তাকে অনেক বেশি ডিফিকাল্টিসের ফেস করতে হয়। আমরা দেখতে পারি লিয়ের তার প্রত্যেকটা ডেলিভারিতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আসলে যখন সে কোনো একটা বিল্ডিংয়ে বা কোনো একটা অফিসে ডেলিভারি করার জন্য যেত, তার আগেই দারোয়ানরা তাকে গেটের সামনেই আটকে দিত, কারণ তাকে মেইন ডোর দিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হতো না। এই জন্য সে সবসময় হয়তোবা সেরে দিয়ে নয়তোবা অন্য কোনো ওয়েতে হেঁটে গিয়ে সেই ফুডগুলো ডেলিভারি করতে হতো। এই জন্য তার লেট তো হয়েই যেত, বরং কাস্টমাররা প্রচণ্ড রাগের মাথায় এসে তার রেটিংও অনেকটা কমিয়ে দিত। এখন সারাদিন এত বেশি পরিশ্রম করে বাসায় ব্যাক করার পরে সে দেখতে পারে সারাদিন দৌড়াদৌড়ি করার জন্য তার পাগুলো ছিলে গেছে, আর এগুলোর জন্য তার অনেক বেশি যন্ত্রণাও সহ্য করতে হচ্ছিল। আর যেহেতু ম্যারিও এই জিনিসগুলো বুঝতে পারছিল, এই জন্য সেও তার সাহায্য করার ট্রাই করে। যদিও লি জীবনে প্রথমবার এত কঠিন কাজগুলো করেছে, তবে তবুও সে তার সর্বোচ্চটা দিয়ে এই কাজটা করারই ট্রাই করেছে, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে এইটাই হচ্ছে গিয়ে তার শেষ ভরসা, তার কাছে অন্য কোনো অপশন নেই। তবে ম্যারি এই সমস্ত ব্যাপারগুলো একেবারেই সহ্য করতে পারছিল না, এই জন্য সে লিকে বলছিল অন্য কোনো চাকরি খুঁজে বের করার জন্য। তবে লি তাকে বলে যে এমন করে চাকরি খুঁজে পাওয়াটা এতটা সহজ ব্যাপার না। আমি 1000 কোম্পানিতে প্রায় 1000 রেজুমি পাঠিয়েছি, তবে কোনো জায়গা থেকে কোনো রিপ্লাই পর্যন্ত আসেনি। আর এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে প্রত্যেকটা দিন সে কঠিন পরিশ্রম করে এই কাজগুলো করবে, যাতে করে সে আস্তে আস্তে করে নিজেকে ইমপ্রুভ করতে পারে। কিন্তু এরপরে পরদিন সকালবেলা যখন লি ডেলিভারি করতে বের হয়, তখন যেহেতু লিয়ের রেটিং অনেকটা কম ছিল, এই জন্য প্রথমে তো সে ট্রাফিকের নিয়ম ভঙ্গ করে ট্রাফিক লাইট না মেনেই গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসে, যেই জন্য ট্রাফিক পুলিশ ধরে তাকে একটা চালান দিয়ে দেয়, যেটা ছিল 200 ইয়ানের। আর দ্বিতীয়ত দ্রুত ডেলিভারি করতে গিয়ে একটা নো পার্কিং জোনে সে তার স্কুটারটাকে পার্ক করে। আর যখন সে ব্যাক করে তখন সে দেখতে পারে পুলিশরা এটা নিয়ে চলে যাচ্ছিল, তবে কোনো রকমে পুলিশদেরকে কনভিন্স করে সে স্কুটারটাকে রাখতে সক্ষম হয়ে যায়। এখন যেহেতু লিয়ের রেটিং অনেক কম ছিল, এই জন্য কাস্টমারদের থেকে সে কোনো টিপও পাচ্ছিল না, কোম্পানির কোনো বোনাসও পাচ্ছিল না, এমনকি সমস্ত ব্যাপারগুলো যেহেতু তার অ্যাগেনস্টে যাচ্ছিল, এই জন্য সে বুঝতেই পারছিল না সে এখন কি করবে। এই সমস্ত ব্যাপারগুলোতে সে অনেক বেশি বিরক্তই হয়েছিল। এই জন্য সে তার কোয়ার্কারদেরকে বলে যে এই জবে জয়েন করার জন্য আমি এই স্কুটারটা একটা দোকান থেকে ভাড়া নিয়েছি, যেখানে প্রতি মাসে আমাকে 500 ওয়ান দিতে হবে। তাছাড়া আমি একটা হেলমেট আর একটা স্যুটও কিনেছি, যেগুলোর টাকাও আমার পকেট থেকে গিয়েছে। তবে এই জবটা করেও আমি কোনোভাবেই আমার বেসিক খরচটা পর্যন্ত তুলতে পারছি না, আর এই সমস্ত ব্যাপারগুলো আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না এই জব করে আমি কি করে আমার ফ্যামিলি চালাবো। আসলে এই জবটা লিয়ের জন্য দিন দিন এত বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, লি ঠিকঠাক মতো খাবার দাবার পর্যন্ত খেতে পারছিল না। আসলে যেহেতু লিয়ের রেটিং অনেক কম ছিল, এই জন্য তাকে জোর করে অনেক বেশি ডেলিভারি করানো হতো, আর এত ডেলিভারি করতে গিয়ে লি খাবার সময়টা পর্যন্ত পেত না। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো বলার জন্য সে চলে আসে সেই ছেলেটার কাছে, যেই ছেলেটাকে দেখে ইন্সপায়ার হয়ে সেই জবটা নিয়েছিল। তবে এই ছেলেটা তাকে বলে যে এই সমস্ত ব্যাপারগুলোর সমাধান শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে তোমাকে দ্রুত ডেলিভারি করতে হবে, আর কাস্টমারের সঙ্গে তোমাকে ভালো ব্যবহারও করতে হবে, যাতে করে তোমার রেটিং কমে না যায়। আর তুমি কিভাবে দ্রুত ডেলিভারি করবে সেটার জন্য তোমার নিজেরই কিছু শর্টকাট রাস্তা খুঁজে বের করতে হবে, যাতে করে সেই রাস্তার ইউজ করে তুমি দ্রুত গিয়ে ডেলিভারি করতে পারো। এই জন্য পরদিন যখন সে ডেলিভারি করতে বেরিয়ে পড়ে, তখন যেহেতু অ্যাপের মধ্যে তার রেটিং অনেক কম ছিল, এই জন্য রেটিং বাড়ানোর জন্য লি ফাইনালি শর্টকাট রাস্তাগুলো খুঁজে বের করার ট্রাই করে। সে কোনোভাবেই কোনো ভেহিকেলকে তার গাড়ির সামনে আসতে দেয় না, যেই কোনো ওয়েতে শর্টকাট দিয়ে সে কাস্টমারের রুম পর্যন্ত গিয়ে তাদের প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছে দিত। আর যদি কাস্টমাররা তার সঙ্গে রুড বিহেভও করতো, তবুও সে তাদের সঙ্গে কোনোভাবেই রুড বিহেভ করতো না। সে সবসময় তার চেহারার মধ্যে একটা স্মাইল রাখতো, যাতে করে কাস্টমার তাকে খারাপ রেটিং দিতে না পারে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো হজম করা লিয়ের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হলেও লি সবসময় নিজেকে এই জিনিসটা মনে করিয়ে দিত যে এই কাজটা সে তার বাবার জন্য এবং তার ফ্যামিলির জন্য করছে, এই জন্য তাকে যেই কোনো ওয়েতে এই কাজটা করতেই হবে, শত অপমান সহ্য করে হলেও। তবে আমরা যেমনটা জানি লিও হচ্ছে নর্মাল একটা মানুষ, এই জন্য তারও ধৈর্যের একটা লিমিট আছে। একদিন একটা কাস্টমার লিকে ভুল অ্যাড্রেস দেয়, আর যখন লি সেই অ্যাড্রেসে গিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করে, তখন সেই কাস্টমার তাকে ফোন দিয়ে আরও একটা অ্যাড্রেসে যাওয়ার জন্য বলে। আর যখন সে সেই অ্যাড্রেসে যায়, তখন উল্টো সেই কাস্টমার লিয়ের উপরেই চিল্লাচিল্লি করা শুরু করে। সে তাকে বলে যে এত দেরি করার জন্য আমি তোমাকে রেটিং কমিয়ে দেবো, তাছাড়া তোমার নামে আমি কমপ্লেনও করতে পারি। তবে তখন লিয়েরও ধৈর্যের লিমিট শেষ হয়ে যায়। এই জন্য সে বলে যে আমার এখানে কি দোষ ছিল, আপনিই তো প্রথমে আমাকে ভুল একটা অ্যাড্রেস দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তখন এই কাস্টমারের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে লিকে এসে বলে যে আমার মনে হয় তুমি আর এই জবটা করতে চাও না,
কারণ এখন আমি তোমাকে 1 স্টার রেটিং দিব আর ফোন দিয়ে তোমার ম্যানেজারের কাছে কমপ্লেইন করব, যাতে করে তোমাকে এই জবের মধ্যে আর না রাখা হয়। তবে এগুলো শোনার পরে লি একটু বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে আর কিছু না বলেই চুপ হয়ে যায়। তবে তখন এই কাস্টমার তাকে বলে যে এখন তুই আমাকে তেমন করেই সরি বলবি যেমন করে একটু আগে তুই ধমক দিয়েছিলি। তখন লি তাকে সরি বলেও দেয়। তবে আমরা দেখতে পারি এই লোকটা লিয়ের দুর্বলতার সুযোগ নেওয়ার ট্রাই করছিল। সে 1 স্টার রেটিং দেওয়ার হুমকি দিয়ে লিকে দিয়ে বারবার করে সরি বলাচ্ছিল। আর যখন তার মন ভরে যায় তখন সে লিকে এইটা বলে সেখান থেকে চলে যায় যে তোর মতো লোকজন সারা জীবন মানুষকে সরি বলেই যাবে, তাছাড়া তোর রেটিং আমি এমনিতেও কমিয়ে দেব। এখন এদিকে যখন এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছিল তখন অন্যদিকে লিয়ের মাথায় আরও একটা মুসিবত চলে আসে। আসলে একটা কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল আর লি তার নিজের টাকা দিয়ে সেই প্রোডাক্টটা কিনে ডেলিভারি করার ট্রাই করছিল। তবে মাঝপথে আসার পরেই সেই লোকটা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। মানে এখন লি পড়ে গিয়েছে উভয় সংকটে। সে না এই প্রোডাক্টটাকে ফেরত দিতে পারবে, না সে কাস্টমারকে ডেলিভার করে সেখান থেকে টাকা নিতে পারবে। এই জন্য প্রোডাক্টটা কিনতে যেই খরচ হয়েছিল সেই টাকাটা তো তার পকেট থেকে কাটা হয়ই, বরং যেহেতু অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এই জন্য সেখান থেকে সে যেই টাকাটা পেত সেই টাকাটাও তাকে দেয়া হয় না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে লিয়ের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে পাগলের মতো সেই ফুলের তোড়াটা ডাস্টবিনের মধ্যে নিয়ে জোরে জোরে পেটানো শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন আশেপাশে মানুষজন দেখতে পারে তখন দূর থেকে দু একজন তার ভিডিও করে ফেলে। তবে লি এই ব্যাপারগুলো দেখার পরে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এখান থেকে যখন লি তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার বাবাও হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় ব্যাক করেছিল। তবে এখানে এসে যখন সে দেখতে পারে লি একটা কোরিয়ার বয়ের কাজ করছে তখন তার মাথা অনেক বেশি গরম হয়ে যায় আর সে লিয়ের উপরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। সে তাকে বলে যে তোমাকে আমি এত লেখাপড়া এই জন্য করিয়েছি যাতে করে তুমি এত ছোট একটা কাজ করো, তুমি ভালো কোনো জব কেন খুঁজে বের করছো না। আসলে লি তার স্কুলের টপার ছিল আর এখন সে সেই সমস্ত কাজগুলো করছে যেগুলো তার বাবা কোনোদিনও তার জন্য আশাই করেনি। এই জন্য সে লিয়ের উপরে নানান রকম করে চিল্লাচিল্লি করা শুরু করে আর লিকে নানানভাবে ছোট দেখানোর ট্রাই করে। আসলে তার ফ্যামিলি লিয়ের সিচুয়েশনটা বোঝারই ট্রাই করছিল না, এই জন্য লিয়ের মাথাটাও আস্তে আস্তে করে গরম হয়ে যায়। যদিও লিয়ের ওয়াইফ তাকে শান্ত করার ট্রাই করছিল তবে লিয়ের ধৈর্যর বাঁধ একটা সময় ভেঙেই যায় আর সে তার বাবা মায়ের উপরেই চিৎকার চেঁচামেচি করা শুরু করে। সে তাকে বলে যে হ্যাঁ আমি জানি আমার উপরে অনেক বেশি দায়িত্ব, আমাকে ইএমআই দিতে হবে, আমাকে ঘরের বিল দিতে হবে, আমাকে স্কুলে বাচ্চার ফিস দিতে হবে, তবে আমি আসলে কী বা করতে পারি। আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছি, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, এমনকি 1000 জায়গায় রেজুমি পাঠিয়েছি, তারা কখনোই আমাকে চুজ করেনি কারণ আমার বয়স নাকি বেশি হয়ে গেছে। এখন আমি এই জবটা ছাড়া আর কী বা করতে পারি। আপনাদেরকে ভালো রাখার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করেছি, আমি সারা জীবন আপনাদের জন্য পরিশ্রম করে গিয়েছি, তবে আপনারা কোনোদিনও আমার দিকে খেয়ালই দেননি। আমার কি হচ্ছে না হচ্ছে এতে করে আপনাদের কিছুই যায় আসে না, আমি যদি মারাও যাই তবুও আপনাদের কিছুই যায় আসবে না। আর এই সমস্ত কথাবার্তাগুলোর মধ্যে লি তার ফ্যামিলির সঙ্গে অনেক বেশি চিল্লাচিল্লি করে ফেলে। এমনকি একটা সময় তো সে তার বাবাকে বলেই দেয় যে আপনার হসপিটালে যাওয়ার জন্য আমাকে এই জবটা করতে হচ্ছে, কারণ হসপিটালের বিল এত বেশি ছিল যেটার জন্য আমি এই জবটা নিতে বাধ্য হয়েছি। আর এই সমস্ত ব্যাপারগুলোতে লিয়ের উপরে তার বাবা অনেক বেশি রাগ করে ফেলে আর এমন করে ঘরের পরিস্থিতিও অনেক বেশি খারাপ হয়ে যায়। তবে আস্তে আস্তে করে যতই সময় সামনে যাচ্ছিল লি তার কাজটা করেই যাচ্ছিল। যদিও লিয়ের বাবা এখন পর্যন্ত তার জবটাকে অ্যাপ্রুভ করেনি, তবে লিও এটা খুব ভালো করেই জানতো যে তার এডুকেশন হিসেবে যদিও ডেলিভারি বয়ের কাজটা খুব বড় না, কিন্তু যেই কোনো ওয়েতে তাকে এই কাজটা করতে হবে শুধুমাত্র তার ফ্যামিলির জন্য, কারণ যদি সে কোনো কাজ না করে তাহলে তার ফ্যামিলি একটা সময় রাস্তায় নেমে আসবে। এমনকি লি তার ফ্যামিলির জন্য এত বেশি পরিশ্রম করা শুরু করে যে সে তার স্বাস্থ্যের প্রতিও নজর দিচ্ছিল না। আসলে তার সুগারের সমস্যা ছিল, এই জন্য টাইম টু টাইম তাকে ইনসুলিনের ইঞ্জেকশনও নিতে হতো। তবে তবুও লি অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছিল। সে একটা সময় তার ফ্যামিলির প্রেশার এবং ডেলিভারির প্রেশার এতটাই নিয়ে ফেলেছিল যে একদিন ডেলিভারি করতে গিয়ে মাঝ রাস্তায় সে বেহুশ হয়ে পড়ে যায়। আর যখন তার বাবা এই খবরটা পরে জানতে পারে তখন তার বাবা নিজের ভুলটা ফাইনালি বুঝতে পারে। সে বুঝতে পারে লি আসলে তার ফ্যামিলির জন্য অনেক বেশি পরিশ্রম করছে, সে তার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছে। এই জন্য লিয়ের বাবা লিয়ের কাছে মাপ চাওয়া শুরু করে, কারণ সেই জিনিসটা বুঝে গিয়েছে যে লি সময়ের পরোয়া না করে সবসময় তাদের জন্য কাজ করেছে। আর তাছাড়া সে যেহেতু তাকে রাগারাগিও করেছে আর তাকে নিচু দেখানোর ট্রাই করেছে, এই জন্য সে তার কাছে মাপ চায়। আর সে তাকে এইটাও বলে দেয় যে সে আর কখনোই তার চিকিৎসার খরচ লিয়ের উপরে চাপিয়ে দেওয়ার ট্রাই করবে না, কারণ এতে করে লিয়ের প্রেশার আরও বেশি বেড়ে যাবে আর লিয়ের অবস্থাও আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া সে খুবই আফসোস করে লিকে এইটাও বলে যে ছোটোবেলা থেকে আমি সবসময় তোমাকে রাগারাগি করেছি, তোমাকে ডিসিপ্লিনের মধ্যে রাখার ট্রাই করেছি, যদি আমি তোমাকে বোঝার ট্রাই করতাম তাহলে হয়তোবা আমার জন্য আরও ভালো হতো, তাহলে তোমার লাইফটা হয়তোবা ভিন্ন রকমও হতে পারতো। এই জন্য সে লিয়ের কাছে মাপ চেয়ে বলে যে তোমাকে এই জবের জন্য রাগারাগি করা আমার একেবারেই উচিত হয়নি, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে লিও কান্নাকাটি শুরু করে, কারণ তার বাবার মুখ থেকে এমন কথা সে বলেও আশা করেনি। আর আমরা দেখতে পারি তার মাও তাকে এটা বলে দেয়
যে আমরা আমাদের পুরনো দোকানটাকে আবারও চালু করার ট্রাই করব, কারণ সেখান থেকে অল্প কিছু হলেও আমাদের ইনকাম হয়েই যাবে। যাই হোক, এরপরে যখন লি তার জবে আবারও ব্যাক করে তখন সে রিসার্চ করে দেখতে পারে তার পারফরমেন্স এখন পর্যন্ত ভালো হচ্ছিল না আর তার রেটিংও অনেকটা কমে যাচ্ছিল। এই জন্য ফাইনালি সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। সে চিন্তা করে যে সে বড় বড় যেই ডেলিভারি ম্যানরা আছে তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলবে আর যেই কোনো ওয়েতে তাদের নিয়মটাকে ফলো করার ট্রাই করবে। এই জন্য সে সবার সাথেই কথা বলা শুরু করে, যাদের মধ্যে সবচেয়ে বড় ডেলিভারি ম্যান ছিল ড্যানি নামের একটা লোক, যে কিনা এই সবার মধ্যে টপ পারফর্মার ছিল। এই জন্য সে ড্যানির সাথে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করে তার থেকে পরামর্শ নেওয়ার ট্রাই করে। তখন ড্যানি তাকে বলে যে দেখো, তুমি যেহেতু অনেক খারাপ পারফর্মার, এই জন্য তোমার রেটিংও অনেকটা কম, এই জন্য তোমাকে সবসময় খারাপ অর্ডারগুলোই দেওয়া হয়, যেগুলোর জন্য কাস্টমার তোমাকে আরও বেশি খারাপ রেটিং দিয়ে তোমার অবস্থা আরও বেশি খারাপ করে দেয়। আসলে তোমাকে দূরের ডেলিভারিগুলো দেওয়া হয়, যেগুলো ডেলিভার করতে অনেক সময় এবং কষ্টেরও প্রয়োজন পড়ে, যেই জন্য তুমি কখনোই টাইমলি সেই পর্যন্ত পৌঁছাতে পারো না। আসলে যদি তুমি সঠিকভাবে এই সমস্ত ব্যাপারগুলোকে ম্যানেজ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই শর্টকাট খুঁজে বের করতে হবে, আর সেই সমস্ত শর্টকাটগুলো তোমাকে জানতে হবে যেগুলো ম্যাপের মধ্যেও আসে না। আর এমন করে এই শর্টকাটগুলোর ইউজ করে যত দ্রুত সম্ভব তোমাকে গিয়ে ডেলিভার করতে হবে। আর এখানে ড্যানি তাকে এই জিনিসটাও ক্লিয়ার করে বলে যে তোমাকে শুধুমাত্র কাস্টমারের সঙ্গেই ভালো ব্যবহার করলে চলবে না, তোমাকে সেই দোকানদারদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাদের থেকে তুমি অর্ডার কালেক্ট করো, কারণ এমনটা করলে তারা দ্রুত তোমার অর্ডারটা প্যাক করে সবার আগে তোমাকে দিয়ে দেবে। কারণ যদি তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার না করো, তাহলে অনেক সময় লাগিয়ে তারা তোমাকে অর্ডার প্যাক করে দেবে, যেই জন্য অর্ধেক সময় সেখানেই পার হয়ে যাবে আর ডেলিভারি টাইমলি তুমি ভুলেও করতে পারবে না। আর তোমাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই সমস্ত প্রসেসিংয়ের মধ্যে তোমার চেহারার মধ্যে একটা স্মাইল রাখতেই হবে, এইবার সেটা যেই কোনো সিচুয়েশনে। কাস্টমার তোমার সঙ্গে যত খারাপ ব্যবহারই করুক না কেন, তাদের সঙ্গে সবসময় হাসি মুখে কথা বলবে। তো এখন আমরা দেখতে পারি ড্যানির কাছ থেকে এত সুন্দর সুন্দর পরামর্শ পাওয়ার পরে লি আস্তে আস্তে করে ভালো একজন ডেলিভারি বয় হয়ে যাচ্ছিল। সে সমস্ত শর্টকাটগুলোকে খুঁজে বের করছিল আর সেগুলোর মাধ্যমে দ্রুত গিয়ে কাস্টমারের কাছে ডেলিভারি পৌঁছে দিচ্ছিল। আর সে কোনো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার তো করছিলই না, বরং সবচেয়ে খারাপ কাস্টমারের সঙ্গেও সে ভালো করে বিহেভ করছিল। এমনকি যেই দোকান থেকে সে অর্ডার কালেক্ট করে তাদের সঙ্গেও খুবই ভালো করে বিহেভ করার ট্রাই করছিল। এমন করতে করতে সে আস্তে আস্তে খুবই ভালো একজন ডেলিভারি ম্যান হয়ে যাচ্ছিল আর সে ভালো রেটিংও পাওয়া শুরু করে দিয়েছিল, যেই জন্য তার ইনকামও আস্তে আস্তে করে বেশি হয়ে যাচ্ছিল। আর এই সমস্ত শর্টকাটগুলোকে লি তার নোটবুকের মধ্যে নোট করে রাখছিল, যাতে করে পরবর্তীতে সেই রাস্তাগুলো ভুলে না যায়। আর এই সমস্ত শর্টকাটগুলোকে ইউজ করে সে তার নিজের একটা ডেলিভারি অ্যাপ বানানো শুরু করে দিয়েছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলো ঠিকঠাক মতো চলছিলই, তবে একদিন যখন লি তার একটা সহকর্মী জনের সঙ্গে ডেলিভারি করার জন্য যাচ্ছিল, তখন হঠাৎই জন একটা গাড়ির নিচে পড়ে যায়, মানে সে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে আমরা দেখতে পারি জন, যে কিনা মাত্রই গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল, সে এই অবস্থাতেও ডেলিভারি করার জন্য যাওয়া শুরু করে। তখন লি তাকে বলে যে তুমি দ্রুত হসপিটালে যাও, তোমার ডেলিভারি আমি করে দেবো। এই জন্য যখন লি ডেলিভারি করার পরে আবারও জনের সঙ্গে মিট করতে হসপিটালে আসে, তখন সে দেখতে পারে জন এই অবস্থায় হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল। আসলে সে আবারও কাজে ব্যাক করতে চাইছিল আর সে তাকে বলছিল যে এই সমস্ত ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলো আমার ফ্যামিলি না খেয়ে মরার চেয়ে অনেক ভালো। এই জন্য জন যেই কোনো ওয়েতে আবারও ডিউটিতে জয়েন করে আবারও ডেলিভারি করতে চাইছিল। এবার এতে করে তার যাই হয়ে যাক, এতে তার কিছুই যায় আসে না। এখন আমরা দেখতে পারি ডেলিভারি করার পরে সারাটা দিনের ধকল শেষ করার পরে লি ফাইনালি জনের সঙ্গে তার বাসায় চলে আসে। তবে এখানে আসার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে জনের বাসা একটা স্ল্যাম এরিয়াতে ছিল, যেখানে তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যেগুলো দেখে লি অনেকটাই আপসেট হয়ে যায়। তাছাড়া সে দেখতে পারে জনের একটা মেয়ের একটা ভয়ঙ্কর রোগও হয়েছে, যেই রোগের চিকিৎসা করার জন্য তার অনেক বেশি টাকার দরকার। এই জন্য জন তাকে বলে যে এই সমস্ত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমার সঙ্গে সবসময় হয়েই থাকে, তবে আমার ফ্যামিলিকে সেভ করা আমার প্রথম দায়িত্ব। আমি আমার মেয়ের চিকিৎসার জন্য আস্তে আস্তে করে টাকাও জমাচ্ছি, যদি আমি টাকা জমাতে না পারি তাহলে হয়তো আমার মেয়ের মৃত্যুও হতে পারে। তাছাড়া আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে সে গাড়িওয়ালা থেকে 15,000 ওয়ান পেয়ে গেছে, যেটার মাধ্যমে তার মেয়ের 1 মাসের চিকিৎসার খরচ হয়ে গেছে। তবে আমরা দেখতে পারি জনের ওয়াইফ যখন অ্যাক্সিডেন্টের ক্ষত দেখতে পারে, তখন সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। এরপরে যখন লি আর জন বাইরে আসে, তখন লি তাকে বলে যে দেখো, পরবর্তী যেই ডেলিভারিগুলো করবে সেগুলো একটু সাবধানে করার ট্রাই করবে, কারণ যত যাই হয়ে যাক, যদি তুমি মারা যাও তাহলে তোমার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার মতো আর কেউই জীবিত থাকবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জন পাগলের মতো কান্না করা শুরু করে। তো এখান থেকে যখন লি তার বাসায় ব্যাক করে, তখন সে তার অ্যাপটা নিয়ে আরও ভালো করে কাজ করা শুরু করে। সে এতদিন পর্যন্ত যতগুলো শর্টকাট খুঁজে বের করেছিল, সেই সমস্ত শর্টকাটগুলো দিয়ে সে ফাইনালি একটা অ্যাপ বানিয়ে ফেলে।
আর পরদিন কাজে ব্যাক করে সমস্ত ডেলিভারি বয়দের মাঝখানে অ্যাপটা ছড়িয়ে দেয় আর তাদের সবাইকে বলে যে আজ পর্যন্ত যতগুলো শর্টকাট আমরা ডিসকভার করতে পেরেছি সমস্ত শর্টকাটগুলো দিয়ে এই অ্যাপটা আমি বানিয়েছি, তোমরা আমার এই অ্যাপটাকে ইউজ করে খুব সহজেই কাস্টমার পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সবাই খুবই হ্যাপি হয়েছিল। আর আমরা দেখতে পারি বিলিও এটা দেখার পরে তার উপরে ইমপ্রেস হয়েছিল, কারণ সে ডেলিভারি বয়দের অনেক বেশি সাহায্য করেছে, যেই জিনিসটা নর্মালি কেউ করে না। তবে আসলে লিয়ের অ্যাপের মধ্যেও এখনও কিছু কমতি ছিল। আসলে এমন কিছু শর্টকাট রাস্তা ছিল যেগুলো এখন পর্যন্ত লিও জানতো না। সেই সমস্ত শর্টকাটগুলো শুধুমাত্র ড্যানিই জানতো, কারণ ড্যানি ছিল টপ পারফর্মার। তাছাড়া সবচেয়ে বড় কথা, সে এই ফিল্ডে 4 বছর ধরে কাজ করছিল। এই জন্য বাকি যেই ডেলিভারি বয়রা ছিল তারা ড্যানির উপরে প্রচণ্ড রাগ হয়েছিল। তারা বলছিল যে ড্যানি কেন সেই শর্টকাটগুলো তাদের সঙ্গে শেয়ার করছে না, যেগুলোর মাধ্যমে সে নাম্বার 1 হচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়, আর একটা পর্যায়ে তাদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি তখন বিলি কোনো রকমে এসে তাদেরকে শান্ত করে। তবে আজকে ড্যানি অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, এই জন্য সে চিৎকার করে তাদের সবাইকে বলে যে আমার ভুল শুধুমাত্র এতটুকুই যে আমি তোমাদের সবার চাইতে আগে গিয়ে ডেলিভারি করে দেই। তাহলে ঠিক আছে, তোমাদের সবার ভালোর জন্য আমি এই জবটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তবে এইটা শোনার পরে লি অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে আজকে তার খুবই ভালো একজন বন্ধুকে হারিয়ে ফেলেছে। তবে সেদিন রাতেবেলায় অনেক বেশি বৃষ্টির মধ্যেও লি যারা ড্যানের উপরে আক্রমণ করেছিল তাদেরকে নিয়ে ড্যানির বাসায় চলে আসে, আর সেই লোকগুলোকে দিয়ে ড্যানির কাছে মাপ চাওয়ায়। আর এরপরে ড্যানিও তাদের কাছে মাপ চায়। সে বলে যে আমি অনেক বেশি সেলফিশই হয়ে গিয়েছিলাম। আর এরপরে আমরা দেখতে পারি সে তার নিজের গল্পটা শেয়ার করে। সে বলে যে তার একটা ছোট ভাই ছিল, যেও তার সঙ্গে ডেলিভারি করতো, কিন্তু একদিন ডেলিভারি করতে গিয়ে তার ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যেই অ্যাক্সিডেন্টে তার একটা পাই চলে গিয়েছিল। আর তার কলেজের জন্য তারা যতগুলো ফিস জমিয়েছিল সেই সমস্ত টাকাগুলো তার চিকিৎসার খরচ হিসেবে চলে গিয়েছিল। এই জন্য এখন সে ডেলিভারি করে শুধুমাত্র নিজেকে না, বরং তার ভাইকেও পালে। আর এরপরে সে লিয়ের হাতে একটা নোট ধরিয়ে দেয়, যেটার মধ্যে সেই সমস্ত শর্টকাট রাস্তাগুলো ছিল যেগুলো বিগত 4 বছরে সে খুঁজে বের করেছে। এরপর সে লিখে বলে যে এই শর্টকাটগুলো তুমি তোমার অ্যাপের মধ্যে দিয়ে দাও, যাতে করে সবার অনেক বেশি হেল্প হয়ে যায় আর সবার আমার উপর থেকে রাগ একটু কমে যায়। আর এগুলোতে লিও অনেক বেশি হ্যাপি হয়েছিল। তবে পরদিন রাতের বেলায় যখন সে একটা ডেলিভারি করার জন্য একটা জায়গায় আসে, তখন সে দেখতে পারে তার ওয়াইফ একটা দোকানে কাজ করছিল। এইটা দেখার পরে সে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে তার ওয়াইফের কাছে প্রমিস করেছিল যে এখন থেকে তার ওয়াইফকে আর কোনো কাজ করতে সে দিবে না। তবে এখন সে তার প্রমিসটাকেও রাখতে পারেনি, এই জন্য সে অনেক বেশি আপসেট হয়েছিল। আর তার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই ঘুরছিল। আর এগুলোতেই ডিস্ট্র্যাক্ট হয়ে লিয়ের এখানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের জন্য লিকে সেই জমানো টাকা থেকে জরিমানা দিতে হয়, যেগুলো তার বাবার চিকিৎসার জন্য সে জমিয়েছিল। তো এখান থেকে যখন প্রচণ্ড আপসেট হয়ে লি বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার ওয়াইফ তার জন্য ওয়েট করছিল। আসলে সে তাকে মনে করিয়ে দেয় যে আজকে তার বার্থডে। আর আমরা দেখতে পারি তার ওয়াইফ তার জন্য একটা কেকও নিয়ে এসেছিল। আসলে এই কেকটা লিয়েরই আনার কথা ছিল, তবে যেহেতু সে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এই জন্য সমস্ত ব্যাপারগুলো এলোমেলো হয়ে গেছে। এই জন্য লি প্রচণ্ড জোরে জোরে কান্না করা শুরু করে। সে বলে যে আমি একজন ভালো হাজব্যান্ড হতে পারিনি। তবে লিয়ের ওয়াইফও তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি আসলেই একজন ভালো হাজব্যান্ড, আর তুমি আমাদের ফ্যামিলির জন্য সমস্ত কিছু করছো। আসলে তুমি সেই সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যাদেরকে আমি আমার লাইফে পেয়েছি। আর সে লিকে সান্ত্বনা দিয়ে এইটাও বলে যে এই কঠিন পরিস্থিতি থেকে আমরা দুজনে একসাথে পরিশ্রম করে যেই কোনো ওয়েতে বের হয়েই যাব। তো এবার পরদিন সকালবেলা লিয়ের সঙ্গে ব্যাংকের একজন কর্মকর্তা মিট করতে চলে আসে। আর সে তাকে হুমকি দিয়ে বলে যে যদি সে পরের মাসে তার ঘরের ইএমআই না দেয় তাহলে তার ঘরটাকেই ছাড়তে হবে, কারণ বিগত 2টা মাস সে ইএমআই পরিশোধ করছে না। এই জন্য লিও প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। আর সে প্রমিস করে সে সামনের মাসে অবশ্যই এটাকে পরিশোধ করবে, কারণ সামনের মাসে কোম্পানি থেকে সে বড় একটা বোনাস পেতে যাচ্ছে যদি সে কোম্পানির টপ পারফর্মার হতে পারে। আর ড্যানির চলে যাওয়ার পরে নাম্বার 1 পজিশনটা স্টিভেন নামের সেই ছেলেটা নিয়ে ফেলেছিল, যাকে দেখে লি এই কাজে এসেছিল। আসলে ড্যানির চলে যাওয়ার পরে স্টিভেন ধুমসে অর্ডার নেওয়া শুরু করে দিয়েছিল, আর সেগুলোকে ডেলিভারিও করছিল। আর 2 নম্বর পজিশনে ছিল জন নামের সেই লোকটা, আর 3 নম্বর পজিশনে ছিল লি। এখন আমরা দেখতে পারি বছরের শেষ রাতে তাদের 3 জনের মধ্যে ধুমসে কম্পিটিশন শুরু হয়ে যায়। আসলে তারা 3 জনই গভীর রাত পর্যন্ত ডেলিভারি করা শুরু করে। যে যত দ্রুত পারছিল ডেলিভারি করছিল, যত বেশি পারছিল ডেলিভারি করছিল। খুব শীঘ্রই 12টা বাজতে যাচ্ছিল, আর তাদের দুজনের কাছেই একটা করে অর্ডার ছিল। এই অর্ডারটা যে আগে ডেলিভার করতে পারবে সেই হয়ে যাবে কোম্পানির টপ পারফর্মার। এই জন্য লি পাগলের মতো যেই কোনো ওয়েতে এটা ডেলিভার করতে চাইছিল, কিন্তু যখন সে ডেলিভারি করার জন্য দ্রুত যাওয়ার ট্রাই করছিল তখনই ব্যাম, মানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের জন্য লি অনেক বেশি আহত হয়ে যায়। যদিও তার নাকমুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তবে তবুও সে চিন্তা করছিল তার ডেলিভারির কথা। আর এই অবস্থায় সে তার ডেলিভারি ব্যাগটা উঠিয়ে দ্রুত বাইক নিয়ে বেরিয়ে পড়ে ডেলিভারি করার জন্য, কারণ এখন তার ফ্যামিলির জন্য হলেও
তার সেই টাকাগুলো সবচেয়ে বেশি দরকার ছিল, যেই টাকাগুলো বোনাস হিসেবে সে পেত। এদিকে স্টিভেনও তার লাস্ট ডেলিভারিটা করার জন্য সেই বিল্ডিংয়ের মধ্যে চলে আসে, তবে এলিভেটর খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে 70 তলা পায়ে হেঁটেই উপরে উঠতে হচ্ছিল। আর এই সুযোগটার ব্যবহারই লি করে ফেলে। সে দ্রুত নাইট ক্লাবে গিয়ে সেই লাস্ট অর্ডারটাকেও ডেলিভার করে দেয়। আর এরপর সে তার ফ্যামিলিকে কল দিয়ে বলে যে আমি আমার কোম্পানির টপ পারফর্মার হয়ে গেছি। তারপরে আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি কোম্পানি তার টপ পারফর্মারকে অ্যাওয়ার্ড দিচ্ছিল। এখানে যখন লিকে স্পিচ দিতে দেওয়া হয়, তখন লি আমাদের সবাইকে বলছিল যে আসলে যদিও এই কাজটাকে অনেকে অনেক ছোট মনে করে, তবে এই কাজটাই ছিল লাস্ট একটা অপশন যেটা আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আমার হাতে ছিল। যখন আমি সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম, তখন এই কাজটাই আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছিল। যদিও এই কাজটাকে মানুষ ছোট বলে, কিন্তু আমি এই কাজটাকে কোনোভাবেই ছোট বলতে চাই না। এই জন্য আমি শুধুমাত্র এই জিনিসটাই বলতে পারি যে এই কোম্পানির কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদেরকেও আমি ডেলিভারি করার পরামর্শ দেব, তবে শুধুমাত্র নিজের ডেলিভারিগুলো সেফলি করার পরামর্শ দেব। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি এখন লিয়ের ফ্যামিলি সেই বড় ঘরটাকে ছেড়ে দিয়ে খুবই সিম্পল একটা লাইফ লিড করা শুরু করে দিয়েছিল। যেই টাকাগুলো লি বোনাস হিসাবে পেয়েছিল, সেগুলোর মাধ্যমে সে তার সমস্ত দেনা পরিশোধ করে দিয়েছিল। আর এখন তার বাবার হেলথও অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র সম্ভবই হয়েছিল লিয়ের কঠিন পরিশ্রম এবং তার ইচ্ছা শক্তির জন্য। তবে এরপরে একটা বড় কোম্পানির নজর পড়ে লিয়ের সেই শর্টকাটওয়ালা অ্যাপটার উপরে। আর এই জন্য সেই অ্যাপটা তারা কিনে নিয়ে লিকে তাদের কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে যদিও লিয়ের লাইফটা আবারও স্বাভাবিক হয়ে গিয়েছিল, তবে এই পুরো জার্নিটার মধ্যে লি যেই লেসনটা পেয়েছিল সেটা তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সে বুঝতে পেরেছে ফ্যামিলির হ্যাপিনেসের চেয়ে তার জীবনে আর কিছুই ম্যাটার করে না। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।